এসএসসি ২৬ আর একদিন পর পরীক্ষা। বাংলা প্রথম পত্রের উপন্যাস এখনো তোমাকে ভাবাচ্ছে, মানে তুমি ঠিক করতে পারছো না কোনটা পড়বে কোনটা পড়বে না। আজকে আমি তোমাদের জন্য মাত্র ৫টি প্রশ্ন এমন দাগিয়ে দিব, যে ৫টি প্রশ্ন যদি তুমি পড়ো এখান থেকে ৪টি প্রশ্ন তুমি কমন পাবে। এগুলো কিন্তু বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ একটা ক একটা খ। সো আমি এখন যে ৫টি প্রশ্নের কথা তোমাকে বলবো, কত টেকনিকের সাহায্যে আমি প্রশ্নগুলো সাজিয়েছি, মানে তুমি জাস্ট দেখবে এবং ইনশাল্লাহ তুমি কমন পাবে। আমরা স্টুডেন্টরা করি কি, মানে প্রশ্ন যখন একটু ঘুরিয়ে আসে আমরা চিনি না আমি কতভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে আসবে, কোন অ্যাঙ্গেলে আসলে তুমি কিভাবে লিখবা, এ টু জেড আমি এখানে দেখাই দিব। এখন আমি ৫টি প্রশ্ন তোমাকে বলে দিব, এই ৫টা থেকে তুমি ৪টি খ, মানে ক না খয়ের জন্য যেগুলো আছে এগুলো তুমি কমন পাবা, আর কয়ের জন্য অল্প একটা বাছাই করেছি সেগুলো আলাদাভাবে বলে দিচ্ছি আমি তোমাকে। কারণ ৭ নম্বর প্রশ্ন কিন্তু জন্য তোমাকে মোটামুটি বেশ বড় ভালোভাবেই বেশি করেই তোমাকে লিখতে হবে। তো এটা নিয়ে আরেকটা ভিডিও একটু পরেই আমি দিব। আজ এখন আমি যেটা দিচ্ছি শুধু ৫টি প্রশ্ন দিব, আর এই প্রশ্ন কিভাবে লিখবে, উপন্যাসের প্রশ্ন লেখার নিয়ম কি, কিভাবে লিখলে ১০ 10 পাবে, এটা নিয়ে আবার আরেকটা ভিডিও তুমি পাবে। ঠিক আছে, চলো আমি তোমাকে দেখাচ্ছি কোন 4টি প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন খ। তো আমরা যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে ২ নম্বর প্রশ্নটাকে। আমরা আমাদের যে উপন্যাসে মেইন ক্যারেক্টার হচ্ছে রফিক। এই চরিত্রটি একটি রহস্যময় চরিত্র এবং একটি জটিল চরিত্র। আমরা যদি বলি, প্রথম দিকে আমরা দেখি সে মেজর এজাজ মানে মিলিটারিদের সহযোগী হিসেবে কাজ করে, কিন্তু সে আসলে এই সহযোগিতার আড়ালে একজন প্রকৃত দেশপ্রেমিক ছিল। সো এই রফিককে নিয়ে কত প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসুক রফিক কি মিন করবে, চলো আমি একটু দেখাই তোমাকে। এই প্রশ্নটা সো মাচ ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এবার আমি দেখবো রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন কিভাবে কাহিনী গতিপথকে প্রভাবিত করেছে এবং তাদের মধ্যকার সংঘাতের কারণ কি ব্যাখ্যা করো। তার মানে রফিক এবং মেজরের সম্পর্কে টানাপোড়েন হয়েছে মূলত রফিকের জাতির মানে প্রতি যেই প্রীতি বা যে জাতিসত্তা বোধ এবং দেশাত্মবোধ, এই দুইটা জিনিস যখন মেজর এজাজ বুঝতে পেরেছে তখন থেকেই সম্পর্কে টানাপোড়েন হয়েছে। তার মানে রফিক ক্যারেক্টারটা সম্পর্কে বিস্তারিত আমার জানতে হবে, কারণ রফিক ক্যারেক্টারটা শুরু থেকে কি করেছে, কিভাবে ঢুকেছিল এবং কি কি কারণে আমরা বুঝতে পারি তার মধ্যে দেশাত্মবোধ বা স্বজাতি প্রীতি এসেছে, ওই ঘটনাগুলি আমাকে বিশ্লেষণ করতে হবে। সো এটা অবশ্যই, এইটা যে প্রশ্ন। পরেরটা যদি আমি তোমাকে দেখাই, রফিক চরিত্রটি কি তোমার কাছে দ্বিমুখী চরিত্র মনে হয়? তোমার উত্তরের সপক্ষে কারণ দেখাও। একই কথা, মানে রফিককে কেন্দ্র করি, রফিকের তাহলে মানে কেন আমাকে দ্বিমুখী মনে হবে, কেন সম্পর্কে টানাপোড়েন হবে, কারণ কি রফিক প্রথম দিকে যেভাবে নীলগঞ্জে ঢুকে, পরে কিন্তু আমরা সেটা দেখি না এবং ধাপে ধাপে আমরা বুঝতে পারি আসলে সে কি করেছে, একজন দেশপ্রেমিক, অর্থাৎ হেল্প করছে, মানে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, অর্থাৎ তাকে বিভিন্ন দিকে তাদেরকে মোড় ঘোরানোর চেষ্টা করছে মিলিটারিদেরকে। তো পরে সে নিজের জীবনও দেয়। সো এইটা পরের যেটা, রফিক আমরা একটু দেখবো, দেশপ্রেমের চেতনা লুকিয়ে রাখা যায় না। তাহলে দেশপ্রেমের চেতনা যে লুকিয়ে রাখা যায় না, সে যে বলাই নামে একটা ছেলে আছে তাকে বাঁচানোর চেষ্টা করেছে, মূর্তির পেছনে লুকিয়েছিল মেজর এজাজের দৃষ্টি যাতে ওইখানে না পড়ে। তারপরে আমরা দেখেছি যে মীর আলী নামে একজন অন্ধ লোক আছে, তাকে বলেছেন চাচা ঘরে যান, মানে এজাজের সাথে কথা না বলে। এটা দিয়ে বুঝতে পেরেছি যে সে চায় না কোনো ঝামেলা হোক। আবার দেখেছি যে আজিজ মাস্টারকে যাতে যখন মেজর এজাজ তাকে লজ্জা মানে সম্ভ্রমহানি করেছে আর কি, তার যে বিভিন্নভাবে তাকে উলঙ্গ করে সারা গ্রাম ঘুরেই দেখাবে, এই জন্য তখন রফিক বলেছিল যে কি দরকার, এগুলো করার তো কোনো দরকার নেই, মানুষের লজ্জা হরণ করার তো কোনো দরকার নেই। তারপরে কৈবর্তে যাতে মানে যে একটা পাড়া আছে কৈবর্ত পাড়া, ওখানে যাতে মেজর না যায়, মেজর এজাজ, এবং তাকে সেখান থেকে বলেছে ওরা গরিব মানুষ, সাধারণ, এখানে কিছুই নেই, কি আছে এত হতদরিদ্র, এখানে যাওয়ার মতো কিছুই নেই, তাকে ওদিকে যাওয়ার থেকে নিরুৎসাহিত করেছে। এরপরে আমরা আরো বিভিন্ন সময় দেখেছি মনার ভাই বীরুকে যখন সে মারতে চেয়েছে 11 বছরের বালককে, এখানেও সে নিষেধ করেছিল মেজর এজাজকে, এবং তার সঙ্গে এক ধরনের বাকবিতণ্ডা হয়, মানে মুখে মুখে কথা হয়। সবশেষে আজিজের প্রতি মায়া এবং সবকিছু মিলিয়ে আমি দেখেছি যে এই জায়গার মধ্যে যে দেশ মানে স্বজাতির প্রতি যে প্রেম বা দেশাত্মবোধ, এটা তার মধ্যে ছিল প্রবলভাবে। সো এখান থেকে আমরা বুঝতে পারি এই ধারণাগুলো থেকে মেজর এজাজ বুঝতে পেরেছেন যে রফিক তার জন্য নিরাপদ না। তার মানে দেশপ্রেম যে তার মধ্যে আছে এটা লুকিয়ে রাখা যায় না, এটা কোনো না কোনোভাবে বের হয়ে আসে। সো তার মানে কি রফিক ক্যারেক্টারটাকে কেন্দ্র করে এখানে তার রফিকের সম্পর্কে বর্ণনা দিতে গেলে আমার এগুলো সব বের হয়ে আসবে। পরেরটা যদি আমি দেখি, এখানে রফিক মেজর এজাজের সহযোগী হয়েও মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রেখেছে। একই কথা, তার মানে রফিক কি করেছেন, অবদানটাই তো এটা বলা হচ্ছে, মানে রফিকের ক্যারেক্টারটা কার জন্য কি করেছে, মানার ভাইয়ের জন্য কি করেছে। আমরা দেখেছি যে এখানে
বলাইয়ের জন্য সে কি করেছে, আমরা দেখেছি কৈবর্তপাড়ায় আগুন না দেওয়ার জন্য বা না যাওয়ার জন্য কি করেছে, আমরা দেখেছি আজিজ মাস্টারকে বাঁচাতে চেয়েছে, ইমাম সাহেবের জন্য তার দুঃখ লেগেছে। সবকিছু মিলাইয়া কিন্তু আমরা বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধে তার অবদানটা আসলে অনেক বেশি, এবং সর্বশেষ সে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা আরো একটা দেখতে পাচ্ছি রফিকের পাকিস্তানি বাহিনীর সহচর থেকে মুক্তিকামী মানুষের প্রতিনিধি হয়ে ওঠার প্রক্রিয়াটি একই কথা। তার মানে কি, সে প্রথমে পাকিস্তানি বাহিনীর সহচর হয়ে সহযোগী হয়ে ঢুকেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে আসলে একজন দেশপ্রেমিক, তাই না? সো এই যে ঘটনাগুলো, তোমার মনে হতে পারে আলাদা আলাদা প্রশ্ন দেখলে হায় হায় আমি তো শেষ, এতগুলি প্রশ্ন পড়বো। আসলে বাবা প্রশ্ন এতগুলো না, প্রশ্ন একটাই ইঙ্গিত করেছে, দেশপ্রেমের চেতনা লুকিয়ে রাখা যায় না, রফিককে দেখলেই বোঝা যায়। রফিক চরিত্রটি আমাদের কাছে দ্বিমুখী চরিত্র। কেন? কারণ প্রথমে যেভাবে ঢুকেছিল, এন্ট্রি যেইভাবে হওয়ার কথা, মানে সর্বশেষ গিয়ে তা দেখলে সে কিন্তু নিজের জীবন দিয়েছে এবং স্বেচ্ছায় জীবন দিয়েছে। এবং তাকে যে বিশ্বাস করে না বলেছে, সে বলেছে হ্যাঁ আপনি আমাকে বিশ্বাস নাই করতে পারেন, এবং তার সবকিছু মেজরেরা সন্দেহ করেছে। তার মানে একজন দেশপ্রেমিকের মধ্যে এই জিনিসগুলো থাকা যায়। সো আমরা এটা বুঝতে পারি। সো আমি দেখলাম এখানে একটি প্রশ্ন, দুইটি প্রশ্ন, তিনটি প্রশ্ন, চারটি প্রশ্ন, তারপরে দেখা গেল পাঁচটি প্রশ্ন, তারপরে কি আরো আছে না, হ্যাঁ পাঁচটি প্রশ্ন। এই পাঁচটি প্রশ্ন মানে একটি প্রশ্ন। সো রফিক ক্যারেক্টার যদি কোনো না কোনোভাবে আমি বুঝতে পারি, তার মানে আমি রফিকের বৈশিষ্ট্য লিখবো, এবং এটা লেখার প্যাটার্নও আমি তোমাকে বোঝাই দিব পরে কিভাবে লিখতে হবে। সো রফিক ক্যারেক্টারটা তুমি জানলে এই প্রশ্ন তুমি আনসার করতে পারবা। আর যেহেতু ক্ষয়ের প্রশ্ন, অবশ্যই তোমাকে অনেক বড় করে লিখতে হবে। কতটুকু লিখবে আমি পরবর্তী ক্লাসে বলে দিব, ঠিক আছে? ওকে, গেল এটা। এবার আমি আসি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বর যেটা, এইটা তো সো মাচ এটাও। এই দুইটা প্রশ্ন বলে তুমি একটা কমন পাবা ইনশাআল্লাহ, মানে দুইটা থেকে দুইটাই পাবে। এই দুইটাই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো ভাবে এদের একটা না একটা হয়ে আসবি, একটা না একটা রূপে আসবি। যেমন এই যে আমি বারবার বললে তোমাদেরকে, আমি তোমার ম্যাম, প্রশ্ন মানে গণিতের যে কিভাবে আসতে পারে তোমাদের বিভিন্ন রঙে ঢঙে চেঞ্জ হয়ে। এই যে আমাদের আজকে পিঙ্ক কালারের ড্রেস পরেছি, কালকে যে এটাই পরবো বলতে পারি না, তাই না? বাঙ্গি বা এই কালারের কিছু একটা, যাই হোক আমি আবার কালার ব্লাইন্ড না, তো ভালো কালার বুঝি না। তো একদিন রেড পড়তে পারি, একদিন ইয়েলো পড়তে পারি, মানুষটা তো সে আমিই থাকবো। আর আমি যেমন তোমাকে বলেছি, আমাদের গণিতে 77টা MCQ কিন্তু তোমার লাইফ বদলে দিবে, বাংলা দ্বিতীয় পত্রের কিন্তু 5 পৃষ্ঠার নোট তোমার লাইফ বদলে দিবে। এবং এই যে আমাদের ক্লাসগুলো টাইপ ভিত্তিক কিন্তু আমরা করিয়েছি, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, তুমি কল্পনা করতে পারবে না এগুলো আমরা কিভাবে করিয়েছি। তো সবকিছু মিলায়া ওই যে রূপ রং ঢং যাই হোক, জিনিস কিন্তু একটাই, তোমাকে শুধু চিনাই দিতে হবে, তুমি কিন্তু পারো। কিন্তু ওই যে পরীক্ষা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি না করার কারণে তুমি খালি উত্তরের দিকে পড়ে থাকো, এটাই হচ্ছে সমস্যা। চলো এখানে দেখি, নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা 1971 উপন্যাসে কিভাবে রূপায়িত হয়েছে। তাহলে নিস্তরঙ্গ গ্রামীণ জীবন বলতে কাকে বোঝাইছে? নীলগঞ্জ গ্রামটাকে কেন্দ্র করে, গ্রামটা কেমন ছিল, কিভাবে শুরু, মানুষ হতদরিদ্র ছিল, ওই গ্রামের কি অবস্থা ছিল, ওই গ্রামের মধ্যে তেমন কিছু নাই, শুধুমাত্র বেশিরভাগ ঘরই তোমার ছনের ঘর, তারপরে সেখানকার মানুষের শুধু 2টা ঘরই তোমার ট্রানজিস্টার আছে। এর থেকে বোঝা যায় একদম সবাই কৃষিকাজ করে, হ্যাঁ। আর গ্রীষ্মকালে ওইভাবে ফসল ফলে না, কিন্তু শীতকালে রবি শস্য প্রচুর ফলে তাদের। সো এই একদম সাধারণ একটা গ্রামের জীবন যেমন হয়, কিন্তু যখন মিলিটারি প্রবেশ করে তাদের জীবন পুরো এলোমেলো হয়ে যায়। সো এটা দিয়ে ওটাই বুঝেছে। নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি, হ্যাঁ। এমন নীলগঞ্জ হাজার হাজার, একটা নীলগঞ্জ এখানে দেখানো হয়েছে, এরকম নীলগঞ্জ যেমন হাজারো আছে। অর্থাৎ এমন প্রতিটা গ্রাম এক একটা, মানে এই নীলগঞ্জের প্রতিচ্ছবি যা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে একই রকম প্রতিচ্ছবি, এমন মেজর এজাজ, এমন রফিক, এবং এইরকম নীলগঞ্জ আরো অন্য অনেক গ্রাম আছে। একই ঘটনা বারবার উঠে এসেছে, নীলগঞ্জ দিয়ে এটাকে জাস্ট প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তার মানে এইটার জন্য যাই প্রশ্ন উত্তর লিখবে এটার জন্য সেম। আবার কৈবর্তরা আসলে মুক্তিযুদ্ধকালীন মুক্তিকামী মানুষের প্রতিচ্ছবি, একই কথা। নীলগঞ্জ কৈবর্ত পাড়াটা, এটা কি নীলগঞ্জের মধ্যেই তো একটা কর্নারে, নীলগঞ্জের মধ্যে ওদেরকে কেউ অত ঘাম মানে কেউ নাড়ায় চাড়ায় না। কেন? কারণ ওরা একটু হিংস্র টাইপের হয়, মারামারি খুনাখুনি আরে মারে ওর ধরে, ওদের নিয়ে অতই করে না। ওরা যাযাবর লাইফের জীবনযাপন করে, মাছ ধরতে অন্য দূরে কোথাও একবারে সব নিয়ে চলে যায়, আবার দেখা যায় কয়েকদিন পর ফিরে আসতেছে, কিছুদিন জন্মহালে মাছ টাছ ধরে, আবার কোথাও চলে যায়। কিন্তু এই কৈবর্ত পাড়াই আমরা জানতে পারি মূলত পরবর্তীতে গল্পের আমাদের উপন্যাসের শেষের দিকে আমরা বুঝতে পারি যে এই কৈবর্ত পাড়ায় মূলত 6 থেকে 7 জন মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছিল। যার কারণে কিন্তু আমরা জানি রফিক কৈবর্ত পাড়ায় মেজর এজাজকে যেতে কিন্তু নিষেধ করেছিল, যে ওইখানে যে কি করবেন, এখানে তেমন কিছু নাই। সো সবকিছু মিলে কিন্তু আমরা বুঝতে পারি কৈবর্ত আর নীলগঞ্জে, কারণ নীলগঞ্জের ভেতরেই তো কৈবর্ত পাড়া। সো এখানে নামটা আলাদা, তোমাকে কনফিউজ করার জন্য আলাদা করে দিয়েছে, কিন্তু থিম একই প্যাটার্নে কিন্তু আমরা লিখবো। পরেরটা যদি আমি তোমাদেরকে দেখাই, কৈবর্ত পাড়ায় আগুন ছড়িয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের সময় এই আগুন শুধু কৈবর্ত পাড়ায় নয়, বাংলাদেশ জুড়ে জ্বলছে। একই তো কথা, ওই যে নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি, তো এই নীলগঞ্জ আর কৈবর্ত পাড়া তো নীলগঞ্জের ভেতরেই। সো নীলগঞ্জ বললে কৈবর্ত পাড়া বললে নীলগঞ্জ, একই তো কথা বোঝাচ্ছে। জিনিসটা তো একই, প্রশ্নের প্যাটার্নটা জাস্ট চেঞ্জ করে আসছে। অকারণ নিপীড়নে একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল, এটাও সেম কথা। কারণ আমাকে তো নীলগঞ্জ গ্রামের কথা বলতেই হবে, একটা সহজ সরল সাধারণ একটা গ্রাম ছিল, সেইখানে জনগণ নিরস্ত্র ছিল, তাদের
তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু মানুষগুলো মানে একটা সময় দেখা যায় যে ওই যে আজিজ মাস্টার কিন্তু অপমানের কাছে মাথা নত করেনি, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধারা আছে, মানে সবকিছু মিলে কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি জনগণ ধীরে 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 ধীরে। এবং রফিক কিন্তু একটা কথা বলে গিয়েছিল যে আপনি বেজরে যাদের বিন্দু বিন্দু ঘাম জমেছিল যে আপনার নিস্তার নেই, আপনিও এখান থেকে মানে যেতে পারবেন না জীবন নিয়ে বলেছিল। কিন্তু তার মানে এই যুদ্ধটা সাধারণকে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এটা মুক্তিযুদ্ধের রূপ নিয়েছে, মানে নিজেদের অস্তিত্বের লড়াই হয়ে গেছে। পরবর্তীতে 1971 উপন্যাস থেকে অন্তত 3টি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। মানে এই যে 3টা চরিত্র আমরা, আজিজ মাস্টার একটা চরিত্র, রফিক একটা গুরুত্বপূর্ণ চরিত্র, এই 2টা চরিত্রের কথা আমরা বলতে পারি। পরবর্তীতে মানে মেজর চরিত্র আরেকটা আমরা বলতে পারি ইমাম সাহেবও নিতে পারো তুমি, অথবা তুমি এখানে কাকে জয়নালকেও নিতে পারো, কারণ জয়নালের একটা ভূমিকা আছে যে পরে কথাটা বলে দেয় এই জায়গার মধ্যে আইসা সে। আরেকটা নীলগঞ্জের মুক্তিযুদ্ধে একপাক্ষিক ব্যাখ্যা করো। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নীলগঞ্জে একপাক্ষিক মানে কি, এখানকার মানুষ তো যুদ্ধের জন্য প্রিপেয়ার্ডই ছিল না, মিলিটারিরা আইসা তাদের উপর যুদ্ধ চাপাই দিছে, অকারণে মনাকে মনার ভাইকে মারছে, হ্যাঁ, অকারণে নীলু সেনকে শুধু হিন্দু হওয়ার কারণে তাকে মারছে, তাই না? সো আমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারি। পরবর্তীতে যদি দেখি আমি আরো আছে একটা, পাকিস্তানি বাহিনীর আগমন নীলগঞ্জের স্বাভাবিক জীবনযাপনকে কিভাবে প্রভাবিত করেছে, একই কথা। এই যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা জিনিসকে ইঙ্গিত করছে তোমার, কাকে? নীলগঞ্জকে, মানে নীলগঞ্জ গ্রামের কাহিনীটা কেমন একটা নিস্তব্ধ সুন্দর পাখি ডাকা একদমই মানে ছাউনি ঘেরা, মানে প্রত্যেকেরই ছাউনি, তোমার চাল হয়তো 2-1টা টিনের ঘর মাত্র উঠেছে। সো সবাই কৃষিকাজ করে বেশিরভাগ মানুষই এখানে। জয়নাল মিয়া এর মধ্যে একটু টাকা পয়সা আছে, প্রভাবশালী মানুষের জন্য তাকে মানে, হ্যাঁ। তারপরে 2জন বিদেশি লোক আছে, একজন হচ্ছে আজিজ মাস্টার, একজন হচ্ছে ইমাম সাহেব। একদম অ্যাজ ইউজুয়াল একটা সাধারণ একটা পাগল আছে গ্রামে, একদম সাধারণ। এই ঘটনাগুলি তুমি যখন 10 লাইনে বা 5 লাইনে যখন লিখবা, লিখার পরে ঘটনাগুলো আসবে কিভাবে মিলিটারি ঢুকলো, কিভাবে মিলিটারি জীবনটাকে অতিষ্ঠ করে ফেললো, কাকে কাকে মারলো। সো নীলগঞ্জ গ্রামে এই যে ঘুরে ফিরে কৈবর্ত পাড়া, নীলগঞ্জ গ্রামীণ জীবন, অকারণে নিপীড়ন, হ্যাঁ, নীলগঞ্জের মুক্তিযুদ্ধ একপাক্ষিক তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ঘুরে ফিরে সেই নীলগঞ্জ গ্রামটাকেই প্রতিনিধিত্ব করছে। তুমি লিখলে নীলগঞ্জ গ্রামকে নিয়ে লিখতে হবে, এর বাইরে তো তোমার লেখার কোনো উপায় নেই, ঠিক আছে? সো এই যতগুলি প্রশ্ন বলবে একটা জিনিসকে ইঙ্গিত করবে, একটা টপিককে ইঙ্গিত করবে, তবে শেষের ফিনিশিংটা প্রত্যেকটার বেলায় একটু একটু ভিন্ন হবে। এটা তুমি বুঝে প্রশ্নের মতো করে দিয়ে দিবা, ফিনিশিংটাই হচ্ছে মেন, ঠিক আছে? এখন লেখার প্যাটার্ন আবার আমি বলে দিব কিভাবে। সো এই 2টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তুমি এখান থেকে 2টাই কমন পাবা। এখন 4টা পাওয়ার জন্য আমি তোমাকে একটু ব্যতিক্রম আমি দিয়েছি, মানে এগুলো সব অনেকগুলো কিন্তু ঘুরে ফিরে একটা জিনিসকে ইন্ডিকেট করছে। সো এইভাবে যদি টাইপ ওয়াইজ আমরা পড়তে পারি, যে কোনো কিছু টাইপ ওয়াইজ পড়লে টাইপের মধ্যে ফেলে দিতে পারলে তোমার জন্য পড়াটা ইজি হয়, বার্ডেন হয় না, ঠিক আছে? চলো আমি যদি পয়েন্টটা একটু দেখাই, অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে, আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই করো, হ্যাঁ। অথবা সে মালা নামে একটা মেয়েকে ভালোবাসে, তাকে কেন্দ্র করে সে অনেক কবিতা লিখেছে, আমরা জানি সবাই। সো অপমানের চেয়ে মানুষ মৃত্যুকে আজিজ মাস্টারের জন্য এটা একটা আলাদা প্রশ্ন। আর 1971 সালে মীর আলী ও সফদরুল্লাহ মুক্তিযুদ্ধকালীন মানবিক বিপর্যয়ের প্রতীক, কারণ মীর আলী যুদ্ধের পরেও তার ক্ষুধা কমে নেই, মানে তার দেখা যায় ছেলের বউকে সে ভাত রান্না, ক্ষুধার জ্বালায় বাঁচে না, ভাত রান্না করতে বলছে। তো মীর আলী একটা ক্যারেক্টার এখানে, কারণ মীর আলীর সঙ্গে আমরা মানে উনি অন্ধ হলেও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এই জায়গায়। আর দেখতে পাচ্ছি আরেকটা আমরা সফদরুল্লাহকে, ঠিক আছে? সো এই প্রশ্নটা অত বেশি না হলেও আমি এটা দিয়েছি ব্যতিক্রম হিসেবে। আর একদম প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 1971 সালে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। সো এইটাকে তুমি এই যে আমার এটা এই নীলগঞ্জ জনজীবন, এটাকে আর আলাদাভাবে ধরো, তুমি 4টা প্রশ্নই ধরো। কেন? আমি এটা প্রথমে হয়তো দিয়ে দিয়েছিলাম, খেয়াল করিনি। সো নীলগঞ্জের জনজীবনের সাথে আমরা গ্রামীণ জীবন বা নীলগঞ্জ হচ্ছে মুক্তিযুদ্ধকারী বাংলাদেশের প্রতিচ্ছবি, একই কথা, ঠিক আছে? ওই নীলগঞ্জ মানে নীলগঞ্জের ভেতরে ঢুকাই দিব। রফিক কোনো না কোনোভাবে আসলে দেশপ্রেম, দেশপ্রেমিক, হ্যাঁ, অথবা কিভাবে একটা প্রতিচ্ছবি হয়েছে, কিভাবে দ্বিমুখী চরিত্র, রফিক প্রসঙ্গটা কোনো না কোনোভাবে আসলে আমরা রফিকের ক্যারেক্টারের মধ্যে ঢুকাই ফেলবো। সো আমরা বলতে গেলে 4টা প্রশ্ন পড়লে 4টাই কমন, যেইভাবেই পড়ো, মানে 2টাই তো দিতে হবে, 4টা কমন না পড়লে 2টা চোখ বন্ধ করে কমন পাবা ইনশাল্লাহ। সো এটা গেল ক্ষয়ের জন্য, 7-এর জন্য। ক্ষয়ের জন্য 4টা প্রশ্ন পড়বা, তাহলে কয়ের জন্য কয়টা? কয়ের জন্য খুবই ছোট ছোট কিছু প্রশ্ন আছে, আমি 20টা প্রশ্ন দিয়েছি, এগুলো এমন আহামরি জটিল কিছু না। তুমি এই কয়ের জন্য ছোট ছোট একটু ধারণা থাকলেই হবে। আমরা সৃজনশীলের খ লিখি না, সৃজনশীলের ক্ষয়ের সাথে এটাকে তুলনা করতে পারো তুমি, ঠিক আছে? এই কগুলিকে ওইভাবে লিখলেই তোমার হবে মোটামুটি। লেখার প্যাটার্ন কেমন লিখবে এগুলো আমি পরে আলাদা করে বলে দিব তোমাদেরকে। এই যেমন ধরো সফদরুল্লাহ মানসিক পরিবর্তনের প্রধান কারণ তার মানুষ, সে প্রথমে ভাবতো যে মিলিটারিরা মুসলমান যারা তাদের কোনো ক্ষতি করে না, কিন্তু পরে যখন তার পরিবারের উপর, তার বোন এবং তার ওয়াইফের উপর যখন পাশবিক নির্যাতন চালায় মিলিটারিরা, তখন তার ধারণা চেঞ্জ হয় এবং সে কিন্তু পরে দা নিয়ে মানে যায় যে মিলিটারি পাইলে তাকে হত্যা করবে। সো এই যে মানসিক পরিবর্তনের কারণ, নিজের পরিবারের উপর যখন আঘাত হানছে, এর আগ পর্যন্ত সে মনে করছে যে মুসলমানদের কোনো ক্ষতি করবে না, এটাই সে ভাবতো আর কি, কারণ জয়নাল মিয়া এটাই বলে দিছে তাকে। সো
আরেকটা কথা আমি বলবো, যারা এখন উপন্যাসটা পড়ো নাই, যদি পারো একটু পড়ে নিতে একবার হলেও, তাহলে তুমি অনেক কিছু ভাষা ভাষা ধারণা দিয়ে আসলে কিছু হয় না। একবার শুধু রিডিং করো যদি উপন্যাসটা সময় থাকে তোমার। আজকে হলেও সময় লাগবে না, আমি নিজেই পড়েছি মানে 2 দিন আগে। আমি নিজে পড়ে স্টাডি করে তারপরে তোমাদের সামনে এসেছি, তারপরে অ্যানালাইসিস করছি। এই জন্যই আমি একটাকে প্যাটার্নের মধ্যে ফেলতে পারতেছি, নাহলে কিন্তু সম্ভব হইতো না। সো মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করবে। এই উক্তিটি কার? এই যে উক্তি কোনটা কার, এটা কিন্তু এই জন্য তোমার জানা লাগবে না, এটা তুমি বুঝতে পারবে না। সো আমি উক্তিটি নিয়ে আলাদাভাবে তোমাকে বলবো। সো উক্তিটি কার, আমি এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। ছোট ছোট প্রশ্নগুলি যে দেখো, দেখো এখানে আমি একটা প্রশ্ন তোমাকে দিই, একটা প্রশ্নকে আমি কতবার দিয়েছি। অনুফাকে সে কেন মিরালির উপর বিরক্ত হয়? মিরালির অসহায়ত্ব কিভাবে যুদ্ধকে ছাপিয়ে যায়, মানে মিরালির অসহায়ত্ব মানে ক্ষুধার জ্বালায় সে বাঁচে না। এই যে যুদ্ধ, মানুষ মারতেছে, এই যে ঘরের চাল উড়াই নিয়ে গেছে, কিছুতেই কিছু না, ক্ষুধা মানে তার ক্ষুধা এই সব কিছুকে ছাপাই গেছে। মানে আগে তার ভাত চাই, তো তার ছেলের বউ এটাতে খুব বিরক্ত হয়েছে যে কি একটা মানুষ এরকম অবস্থা, তার ছেলেকে খুঁজে পাও, মানে ওনার হাজব্যান্ড, অনুফার হাজব্যান্ড আর মিরালির ছেলে, তো বলতেছে যে বদি ওকে পাওয়া যাচ্ছে না, ওর কোনো খবর নয়, টেনশনেও বাঁচে না, রান্না করবে কি? কিন্তু সে বুঝে না, মানে মিরালি বুঝতেছে না যে কেন খাবারের সাথে যুদ্ধের কি সম্পর্ক। ক্ষুধা তৃষ্ণা কি জানে মানুষের মিটটা গেছে নাকি? ক্ষুধা তৃষ্ণা কি নাই? যুদ্ধ যুদ্ধের মতো চলবে, খাবার খাবারের মতো চলবে, ওনার কি এরকম? তাই বলে মানুষের ক্ষুধা তৃষ্ণা কি চলে যাবে নাকি? মানে এই যে ব্যাপারগুলো একই রকম প্রশ্ন। তারপরে এই যে বদিউজ্জামান কাদের ভয় এবং কোথায় লুকিয়েছিল? এই যে বদিউজ্জামান মধুবন বাজারে যাওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছে যাবে, কিন্তু রাস্তায় আবার মনস্থির করে না, যুদ্ধ মিলিটারি আসছে, এই সময় বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। আবার যখন ব্যাক করে তখন রাস্তায় অনেক মিলিটারি দেখে, মিলিটারি দেখা ভয়ে সে ওই যে পাশের জংলা বনে গিয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে সে ভয়ে আর আসতে পারে না, ওইখানেই তার রাত কাটতে যায়, দিনটা পুরা কাটে, রাতটা কাটে, এরকম আর কি ঘটনাটা। পরে আবার আরেকটা যে ঘটনা এখানে, ওই যে তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করি না, এই তুমি না, এগুলো এগুলো কোনো ব্যাপার না, 20টা দিলে এগুলো কোনো ব্যাপার না। এগুলো তুমি যদি জানো কে কাকে কখন বলছে, তাহলে তুমি লিখতে পারবা। কয়ের জন্য এমন কোনো নিজের কোনো চিন্তা চেতনা মেধার দরকার হয় না, এখানে তুমি নিজেই লিখতে পারবা এগুলা। তো তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করি না, মেজরা এজাজের হচ্ছে এটা মানে উক্তি। আবার অত্যাচারী রাজারা ইতিহাসে বীরশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন, এটাও কিন্তু মেজর এজাজের মানে কথা। অস্ত্রপাতি তো থাকবোই, এরা কি বিয়া করতে আইছে, মানে এটা হচ্ছে জয়নাল মিয়ার কথা, ঠিক আছে। তারপরে কৈবর্তদের নিয়ে কেউ কেন ঘাটায় না, এই যে এটা একটা, এটা যদিও কারো উক্তি না, কিন্তু কৈবর্তরা আসলে একটু হিংস্র প্রকৃতির, যাযাবর লাইফ লিড করে, ওইভাবে কাউকে মানে না। সো ওদের নিয়ে কেউ ওইভাবে ঘাটাইতে যায় না, মানে নীলু সেন থেকে শুরু করে বা যারাই আছে, জয়নাল মিয়া যারা আছেন, কেউই ওদের কোনো বিচার টিচার করতে যায় না। ওদের এখানে যা হয় ওদের হোক, ওদের ব্যাপার ওরা বুঝে। ওরা নীলগঞ্জ গ্রামের একটা কোনার মধ্যে কৈবর্ত পারা, তো ওদের মতো করে ওরা থাকে। তারপরে আরেকটা প্রশ্ন, আমরা কাঠুরে নই, আমরা সৈনিক। সো আমরা যে কুড়াল দিয়ে মারবো এমন, এটাও মেজর এজাজের কথা। তুমি যদি জানো কে বলছে কথাটা, তাইলেই তুমি লিখতে পারবা, ঠিক আছে। মৃত্যুর চেয়ে আত্মসম্মান বোধ বড়, এটাও কিন্তু আমি ওই যে মেজর এজাজের, মেজর এজাজ না, আজিজ মাস্টারের কথাটা যখন তুমি পড়বে, গল্পটা পড়লে তুমি এটা বুঝতে পারবে। সো এগুলো ছোট ছোট কয়ের জন্য, এগুলো এমন আহামরি না। আমি বর্ণনামূলক প্রশ্ন 4টা বলেছি, 4টার মধ্যে 4টায় তুমি ইনশাল্লাহ 2টা তুমি কমন পাইবাই পাইবা এখান থেকে। এবং একই প্রশ্ন ঘুরে ঘুরে বারবার দিয়েছে, সো সবগুলো মানে একটাই মিন করছে, ওইভাবে করে দিলে। সবার জন্য শুভকামনা। আশা করি আমি বোঝাতে পেরেছি কোন টেকনিকে পড়বা, আর লেখার প্যাটার্নটা আমি আলাদা করে 10-10 কিভাবে পাবা, এটা নিয়ে আমি একটু পরে আবার ভিডিও দিব। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।